আসসালামু আলাইকুম। আমার এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা নিয়ে প্রথমে আমরা নামছিলাম, আর কতটুকু জায়গার মধ্যে এবং কিভাবে করলে এরকম একটা বাড়ি করা যাবে, কোথায় কোন অবস্থায় টাকা সঞ্চয় রাখলে ভালো হবে এবং এরকম একটা স্বপ্নের বাড়ি করা যাবে, এরকম একটা কমেন্টস করছে আমার শাকিল ভুইয়া। আমার এই ভাইয়াটা সৌদি তো ভাইয়া লিখছেন, আপু কেমন আছেন? আপু, আমি যা বেতন পাই তা ফ্যামিলি খরচ দিয়ে প্রায় 20,000 টাকা টিকে। আমার এখন অতি জরুরি গ্রামে ঘর তোলা, কিন্তু একসাথে এত টাকা নেই। এখন আমি পরামর্শ চাইতেছি কি যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করব, নাকি আরও 2 বছর অপেক্ষা করে টাকা জমাবো। টাকা জমালেও কিভাবে টাকা সেভ করব, কত করে রাখবো, একটু পরামর্শ দিবেন। এমনিতে সব টাকা খরচ করে ফেলতেছি, 1 মাসও টাকা জমাতে পারতেছি না। আশা করি আপু আপনি আমাকে রিপ্লাই করবেন। তো আপু ভাইয়েরা, আমার কাছে বাড়ির পর্যাপ্ত ভিডিও ছিল না, সেজন্য আমি ঢাকাতে আসার পরে এখানের কি কাজকর্ম করতেছি সেই ভিডিওটা দেখাইতেছি। কখনো যদি বাড়ি যায় তাহলে আমি সুন্দর করে ভিডিও করে পুরো একটা বাড়ির ভিডিওই করব, যে কত টাকা খরচ হয়েছে, কিভাবে বৃত্তান্ত একদম রুম টুম দেখে সুন্দর করে আপনাদের দিয়ে দেব। অনেক আপুমনি ভাইয়েরা অজস্র কমেন্টস আসছে আমার গ্রামের ভিডিও দেখে, কত টাকা খরচ হয়েছে, কত শতাংশ জায়গা, বা কিভাবে করলে ভালো হয়। এবং অনেকেই আমার বাড়িটার ডিজাইনটা খুবই পছন্দ করছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তবে আমি যখন বাড়ি যাব খুব সুন্দর করে দেখাবো। এর আগে বলে নিতেছি, শাকিল ভাইয়া বারবার আমাকে কমেন্টস করতেছে এবং এরকম অনেকেই কমেন্টস করতেছে। তো সেই জন্য আমি বলতেছি, দেখুন ওই বাড়িটা হচ্ছে সম্ভবত 2 শতাংশ জায়গার উপরে। পুরো মাপটা আমি জানি না। সম্পূর্ণ হলে আমি ভাবছি পুরো খাতা নিয়ে বসে আপনাদেরকে কত টাকা খরচ হলো বলবো এবং পুরো ডিটেলসে বলবো। তারপরও আইডিয়া দিচ্ছি, 2 শতাংশ জায়গার মধ্যে জায়গা তো অনেক বেশি, গ্রামের জায়গা প্রায় 35 শতাংশের উপরে পুকুরসহ। তো এখানে 2 শতাংশ জায়গার উপরে বাড়িটা যদি হয়, পাশাপাশি এটা হয়েছে আমরা 3তলা ফাউন্ডেশন দেওয়া। আর এইখানে শাকিল ভুইয়া ভাইয়া জানতে চাইছে যে আপু এই বাড়িটার আপনার রুম কতগুলা, তারপর হচ্ছে টাকা কত লাগছে, কত টাকা নিয়ে নামছিলেন আপনি করতে, মানে বাড়িটা করার শুরুতে কত টাকা নিয়ে আপনি নামছিলেন। তো ভাইয়াকে বলবো যে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম ছোট্ট একটা বাসা করব, বাংলো বাড়ির মতো। নিচে একটা বেডরুম থাকবে, রান্নাঘর থাকবে, একটু বসার জায়গা, তারপরে উপরে আমরা 2তলা কমপ্লিট করব, 2-3টা বেডরুম থাকবে। কিন্তু পরবর্তীতে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। সেটা হয়েছে যে আমরা নিচে হয়েছে বেডরুম করছি 2টা, এখানে বিশাল বড় একটা ড্রয়িং রুম আছে, তার পাশাপাশি হচ্ছে ডাইনিংটা আলাদা, রান্নাঘরটা আলাদা। আপনারা অনেকে ভিডিওতে ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এবং 2তলায়ও বেশ বড় সড়ো কয়েকটা রুম হবে। এখানে 3টা বেডরুম হবে, একটা ড্রয়িং রুম হবে ছোট্ট, নানান ধরনের মানে প্ল্যানিং আমাদের আছে, সেগুলো পরের ব্যাপার। কিন্তু কিভাবে শুরুতে আপনি সবচেয়ে বড় কথা হয়েছে যে হ্যাঁ, আপনি ব্যাংকে টাকাটা কোথায় সেভ রাখবেন। আপনি এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছেন, একটা প্ল্যান করতেছেন, আপনার প্রথমত সঞ্চয় দরকার, টাকা দরকার, ক্যাপিটাল দরকার। তো আপনি যেহেতু 20,000 টাকা আপনার হাতে থাকে সংসার খরচ ছাড়া, তো আমি বলবো আপনাকে সোজা কথায়, সেটা হয়েছে যে ভাইয়া আপনি ব্যাংকের মাধ্যমে টাকা রাখবেন, কারো কাছে দিবেন না। আপনি না বাড়ি পাঠাবেন, না হচ্ছে কোনো বন্ধুবান্ধবের কাছে দেবেন, না বিশ্বাস করে ঘরে রাখবেন, আপনি হচ্ছে সোজা ব্যাংকে রাখবেন। তো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ব্যাংক আছে যেখানে আপনি সেইভে টাকা রাখতে পারবেন। নামি দামি কিছু ব্যাংক আছে, যে কোনো ব্যাংকেই রাখবেন না। বর্তমানে ইসলামী ব্যাংকে একটু প্রবলেম করতেছে, ব্যাংক প্রবলেম করে না, এটা অন্য কোনো প্রবলেম থেকে ওদের প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আপনি ডাচ বাংলা আছে, ঢাকা ব্যাংক, তারপর হচ্ছে বড় বড় সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, সরকারি ব্যাংক আছে, বেসরকারি অনেক নামি দামি ব্যাংক আছে। এগুলোতে আপনি কি করবেন, ডিপিএস করবেন, অথবা আপনি সরাসরি যদি সঞ্চয় করেন করতে পারেন। কিন্তু ভাইয়া এটা একটা লেন্দি প্রসেস। ঘরবাড়ি করার জন্য, বাড়ি নির্মাণ করার জন্য কিন্তু একদিনে সম্ভব না। যদি আপনার কাছে কমপক্ষে 15 লক্ষ টাকা থাকে নগদ অর্থ, তাহলে আপনি এরকম ছোট্ট একটা বাড়ি স্বপ্ন দেখতে পারেন যে এখনই স্টার্ট করবেন। 15 লক্ষ যদি ক্যাশ থাকে, তাহলে বাকি হয়তো বা আপনি আরও 5-6 লক্ষ টাকা লোন নিয়ে টেনে টুনে তাহলে আপনি কোনো রকম করতে পারবেন ডেকোরেশন ছাড়া। যেমন ধরেন আপনি প্রথমেই আপনার প্রায় 10 লক্ষ টাকা চলে যাবে ফাউন্ডেশন, ছাদ, তারপর হচ্ছে আপনার চারিদিকে ওয়াল করতে। তারপর হচ্ছে আপনার আরও 5 লক্ষ টাকা চলে যাবে বাকি ভিতরের কাজগুলো কমপ্লিট করতে। এভাবে প্রায় 15 লক্ষ, এবং আরও 5 লক্ষ টাকা লাগবে আপনার হচ্ছে গ্রিল, থাই সব কিছু করতে, যেগুলো আপনার দেখা গেছে যে মোটামুটি ঘরে বসবাসের জন্য যেটুকু করবেন সেটুকু। তো প্রায় 25 লক্ষ টাকা আপনার হাতে রাখতে হবে, যে আমি ঘরে বসবাস করতে পারবো। তারপরও আপনার অনেক কাজ বাকি থাকবে। যেমন ধরুন এখন আমরা কিন্তু কারেন্টের লাইনটা ভিতর থেকে তার দিতে পারি নাই, আমরা হচ্ছে বাহির থেকে নর্মাল যে টেম্পোরারি লাইন সেইটা কিন্তু দিছি তার টেনে।
তো কারেন্টের এখনও আমরা যে জিনিসপত্র কিনতে পারি নাই, মানে তার দিতে পারি নাই। তারপর হচ্ছে একটা রুম টাইলস করা বাকি আছে, এখনও সিঁড়ির যে রেলিং দেওয়া সেটা করতে পারি নাই। তারপর অনেক কাজ আমাদের কিন্তু বাকি। এরপরও কিন্তু এই বাড়িটা এইটুকু করতে আমার যতটুকু আইডিয়া, খাতা হিসাব মিলাই নেই, তারপরও আমি যেটুকু জানি কমপক্ষে 25 লক্ষ টাকা চলে গেছে ভাইয়া। তো তাহলে আপনি ধরে নেন যে আপনার যদি নগদ অর্থ 20 থেকে 25 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি এই বাড়িটা এখন করতে পারবেন। আর যদি নগদ না থাকে, আপনার জন্য আমার পরামর্শ, আপনি যদি 10 লক্ষ টাকা আপনার সঞ্চয় থাকে তাহলেও হাত দিতে পারবেন, ভয় নাই। কারণ তারপরও আপনি যে ইনকাম করেন প্রতি মাসে 20,000 টাকা, আপনি এখানে একটা ব্যাংক লোন নিতে পারেন। যদি 10 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা আপনার নগদ ক্যাশ থাকে, তারপর আপনি লোন নেবেন। কারণ হচ্ছে এই মোটা অর্থ থাকার পরে আপনি যখন লোন নেবেন, ওই টাকাটা আপনার স্যালারি থেকে প্রতি মাসে আপনি দিতে পারবেন 4-5 বছরের জন্য যদি একটা লোন নেন। কিন্তু ভাইয়া, আপনি যদি প্রথমেই লোন নিয়ে আপনি যদি বাড়িটা করেন সম্পূর্ণ লোন নিয়ে, তাহলে কিন্তু এখানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হইতে পারেন। কারণ হচ্ছে যে এত টাকা লোন আপনার প্রতি মাসে কমপক্ষে 20 থেকে 30,000 টাকা তো লোনেই কেটে নেবে। যদি আপনি এখানে 20 লাখ টাকা লোন তোলেন, তাহলে হচ্ছে আপনার 30-40 হাজার টাকা লোনেই দেওয়া লাগবে, তাহলে আপনার পক্ষে সম্ভব হবে না। সেই জন্য কমপক্ষে 15 আমি বলবো 10 থেকে 15 লক্ষ টাকা আপনার নগদ অর্থ লাগবে। তারপরে হচ্ছে আপনি কিছু টাকা লোন নেবেন, যেমন 5 লাখ 6 লাখ টাকা আপনি লোন নিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। আপনি বলছেন আপু আপনার মতনই এরকম আমি করতে চাই, যোগাযোগের নাম্বার না থাকার কারণে আপনি আমাকে মেসেজ করছেন, মানে সরি কমেন্টস করছেন। তো সেই জন্য আমি আপন ভাই মনে করে আপনাকে পরামর্শ দিলাম, ভাইয়া আপনি ব্যাংকে সঞ্চয় করবেন। এখন সঞ্চয়টা কিভাবে করবেন সেটা হয়েছে, আমি ধরে নিলাম আপনার কাছে 10 লক্ষ আছে, আরও বাকিটা আপনি সঞ্চয় করবেন, আরও 2-3 বছর করবেন, তারপর হচ্ছে আপনি বাড়ির কাজ করবেন। তাহলে এই 2-3 বছরে আপনি কি করবেন? 2-3 বছরে হচ্ছে আপনি টাকাটাকে ডিপিএসের মাধ্যমে রাখবেন। যেন ধরেন 3 বছর আছে, 5 বছর আছে, 10 বছর আছে, 6 বছর আছে, তো আপনি 3 বছর মেয়াদি টাকাটা রাখতে থাকবেন। যদি আপনার মনে হয় 3 বছর পরে আপনি ঘর ধরবেন, তাহলে তো এই টাকাটা কাজে লাগবে। আর যদি মনে হয় যে না 3 বছরেও ধরবো না, আরও পরে ধরবো, তাহলে ওইটা দীর্ঘমেয়াদী আপনি মেয়াদ বাড়াতে থাকবেন। এতে করে আপনার সবচেয়ে ভালো হবে ভাইয়া, আপনি হতাশমুক্ত থাকতে পারবেন এবং সেই সাথে আপনার একটা টার্গেট থাকবে যে হ্যাঁ আমি এই কাজটা করতেছি, এই কাজটা করতে আমার এত টাকা লাগবে। তো অনেকে অনেক কথা বলবে, আমি একদম ডিটেলসে যখন বাড়ি যাব খাতা নিয়ে বসে কত টাকা খরচ হয়েছে, কোথায় কোন পারপাস। আমরা যখন প্রথম শুরু করি, রড কেনা, ইট কেনা, বালু কেনা, তারপর আমাদের ফাউন্ডেশন দেওয়া, সব কিছুতে কত টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেব। তো দেখুন, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে প্ল্যানিংয়ের ব্যাপার। আপনি প্রথমেই কথা বলবেন একজন ইঞ্জিনিয়ারের সাথে যে হ্যাঁ বাড়িটা সে কীভাবে কী প্ল্যান করে দেয়। এখন ইঞ্জিনিয়ারের ব্যাপারটা এরকম, তাকেও 15-20 হাজার টাকা আপনার দেওয়া লাগবে। তো সেইখানেও যদি আপনি আপনার নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার থাকে, খুঁজবেন ভালো মানের, যে হ্যাঁ কে এই ধরনের আপনার প্ল্যানিং করে, বাড়ির ভিডিও বাড়ির কাজের যে প্ল্যান করে বা নকশা করে, সেই ধরনের ইঞ্জিনিয়ারের সাথে আপনি কথা বলবেন। তো তখন দেখা গেছে আপনি তাকে রিকোয়েস্ট করে নিজের লোক কিছু টাকা কম দিতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, আপনি প্রতিদিন 1,000 টাকা বা 2,000 টাকা ইনকাম করতে আপনি কতটা পরিশ্রম করেন, কতটা ঘাম ঝরান, কতটা সময় আপনি দেন। তো আপনি 1-2 হাজার টাকা 5,000 টাকা কমাবেন, সেইটার জন্য আপনি আপনাকে অনেক পরিশ্রম করে কৌশলে বুদ্ধি খাটিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। আপনি ইনকাম করছেন কষ্ট করে, সেটা ভালো কথা, কিন্তু আপনি যখন খরচ করবেন সেটা আরও বুদ্ধি রেখে, আরও ধৈর্য ধরে আপনাকে আরও সুন্দরভাবে সেই খরচটা করতে হবে। তাহলে কিন্তু আপনি মানে আয়ের সাথে ব্যয়ের একটা ব্যালেন্স থাকে। অনেকে আমরা ইনকাম করতে জানি কিন্তু খরচ করতে জানি না, খরচটা অনেক উল্টাপাল্টা করে ফেলি, যে কারণে কিন্তু আমরা হচ্ছে প্ল্যানিং মতো কাজ করতে পারি না। টাকা ইনকামের চেয়েও আমাদের খরচটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই জন্য আমি বলবো প্রত্যেকটা কাজেই জীবনে হয়েছে ডিসিপ্লিন নিয়ে করতে হবে, হিসাব নিকাশ করে হুটহাট কাজ করা যাবে না, তাহলে বিপদ হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো ভাই, আপনার যেহেতু স্বপ্ন আছে, আল্লাহ ভরসা, আপনি অবশ্যই পারবেন। আপনার মনোবল এবং এই স্বপ্নটাই আপনাকে কিন্তু সঠিক পথে নেবে। তবে আপনাকে খুব সুন্দর করে ডিসিপ্লিনে একদম সূক্ষ্মভাবে আগাতে হবে, তীক্ষ্ণভাবে আগাতে হবে ভাইয়া। সেটা হয়েছে আপনি যেটা টার্গেট নিয়েছেন সেটাই, প্রতি মাসে 20,000 টাকা আপনি সঞ্চয় করবেন এবং সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে করবেন, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আপনি স্বপ্ন দেখেন, এখনই একটা নকশা তৈরি করেন, আপনার বাড়ির প্ল্যান করেন, প্রতিনিয়ত প্ল্যান করবেন আপনি কোথায় কোন রুম করবেন, কোথায় কোন ধরনের সুন্দর করে ডেকোরেশন করবেন। সব কিছু আপনি স্বপ্ন দেখতে থাকলে দেখবেন এই টাকাটা আপনার সেভিংসের জন্য আরও মানে
বেশি আগ্রহ তৈরি হবে এবং বেশি টাকা সঞ্চয় করতে পারবেন। কারণ একটা মানুষ যখন একটা বিষয় নিয়ে স্বপ্ন দেখে, ওইটা নিয়ে প্ল্যান করে, তখন তার ধ্যান জ্ঞান ওইটাই হয়ে যায়। তখন বাড়তি এদিক ওদিক টাকা নষ্ট করার কোনো মাথায় কোনো চিন্তাই আসে না। তো যাই হোক, এরপরে আপনি সুন্দর করে বাড়ির নকশা তৈরি করবেন। নকশা তৈরি করে আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন, সে সুন্দর করে প্ল্যান দিলে তার প্ল্যান আপনার প্ল্যান মিলাবেন। তারপর হচ্ছে আপনি এই বাড়ির কাজটি করার জন্য কাউকে দায়িত্ব ওইভাবে আপনি অপরিচিত কাউকে দিবেন না। নিজস্ব লোক থাকলে ভালো, আর যদি নিজস্ব লোক না থাকে, যখন আপনি বাড়িতে আসবেন ছুটিতে, দীর্ঘদিনের ছুটি নিয়ে আসবেন 3-4 মাসের, তখন আপনি এই বাড়িটা যদি করতে পারেন দাঁড়িয়ে থেকে, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ হচ্ছে আপনার মালামালের একটা ব্যাপার থাকে, নিজে কেনার একটা ব্যাপার থাকে। অনেক মালামাল আপনি যদি এস্টিমেট ছাড়া কিনেন, যেমন ধরেন পরিমাপ ছাড়া কিনেন, তাহলে কিন্তু আপনার এখানে বড় ধরনের লস হতে পারে। আমরা বাড়ি করছি, আমাদের বাড়ির পাশে আরেকজনে বাড়ি করছে, তো একই টাইমে। তো আমাদের যে টাকা খরচ হয়েছে তার চেয়ে দ্বিগুণ টাকা খরচ হয়েছে। এর কারণ হচ্ছে সে রড কিনছে, সে বালু কিনছে, সে ইট কিনছে, সব কিছু তার থেকে গেছে। মানে সে আরেকতলা করতে পারবে এরকম টাকা তার, মানে এরকম তার জিনিসপত্র মালামাল রয়ে গেছে। কারণ সে যাদের সাথে কথা বলছে, যে এই মিস্ত্রিদের সাথে, তারা তাকে ভুল আইডিয়া দিছে, যে কারণে অনেক বেশি মালামাল তার নষ্ট হয়েছে এবং অনেক ধরনের ভুল তার বাড়িতে হয়েছে, যে কারণে টাকাটা অপচয় বেশি হয়েছে। তো এখন দেখুন, আপনি যদি একটা সঠিকভাবে পরিকল্পনা করতে না পারেন, সব কিছু না বুঝে শুনে যদি আপনি কারো কথায় হুটহাট কাজ করেন, তাহলে দেখা গেছে আপনার অর্থ অপচয় বেশি হবে। আর বিশ্বাস করুন ভাই, আমাদের এই বাড়িটা করার সময় আমার হাজব্যান্ড এত পরিশ্রম করছে, মানে সেই পরিশ্রমটা হচ্ছে শারীরিক পরিশ্রমের চেয়ে সে প্ল্যানিং পরিশ্রমটা বেশি করছে। সে প্রত্যেকটা দিন এক একটা অংশ করছে, সে রাত নেই ঘুম নেই, সে হচ্ছে ওই জিনিসটা নিয়ে চিন্তা করছে, ইউটিউবে রিসার্চ করছে, অনলাইনে বারবার দেখছে। এর কারণ হচ্ছে সে চিন্তা করছে যে আমি যদি এই কাজটা এইভাবে করি, তাহলে আর একটু কম খরচ হয় কিনা, আমি কাজটা সঠিক পাবো কিন্তু খরচটা কম করব। যেমন ধরেন, সে এমনভাবে রড কিনছে যেন তার এক টুকরা রডও বেশি না থাকে এবং কোনো অপচয় না হয়, মানে এরকমভাবে। সে টাইলস কিনছে যেন এক টুকরা টাইলস অতিরিক্ত না হয়, মানে এভাবে সে প্রত্যেকটা জিনিস হিসাব করে করছে। এখন আমি অনেক জায়গায় দেখছি কার্টুন কার্টুন টাইলস থেকে যায়, রড থেকে যায়, একেবারে একটা ফ্লোর করতে পারবে এরকম রড থেকে যায়। তো আমরা কিন্তু অনেক রড ব্যবহার করছি ভাইয়ারা, সেটা হয়েছে যে ফ্লোরের রড, তারপর ফাউন্ডেশনে তো থাকে জানেন, নিচে যে ফ্লোর সেটাতেও অনেক পরিমাণ রড দেওয়া হয়েছে। একটু ছোট হইলেও আমরা মজবুতভাবেই করার চেষ্টা করছি, কারণ এটাই হচ্ছে আজীবনের একটা নিরাপত্তার জায়গা। সেটা যদি আপনি কারো কথায় যদি উল্টাপাল্টা করেন, তাহলে আপনার সারা জীবনের জন্য অর্থ অপচয় হতে পারে। তো যে কারণে আমাদের ঘরটা খুব ছোট। অনেকে এসে বলে যে এত ছোটো করছেন কেন, কিন্তু আসলে লম্বা, তো সামনে থেকে লম্বা আমরা মানে পাশে জায়গাটা কম নিয়ে লম্বা করছি। পাশে আমাদের অন্য প্ল্যান আছে। আর এখানে যে টিনের ঘরটা আপনারা দেখছেন ওইখানে, তো ওই টিনের ঘরটা নিয়ে একটা বড় ধরনের ইতিহাস আছে। অনেক আপুরা কমেন্টস করে যে এই কমেন্টসটা আমি এখানে শো করি নাই, ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করব, যে আপু টিনের ঘর কী করবা। তো আমি আপুকে হেসে হেসে উত্তর দিয়েছিলাম যে আপু টিনের ঘরটা জাদুঘর বানাবো। তো যাই হোক, এটা মজার কথা, কিন্তু টিনের ঘরটা নিয়ে অনেক বড় ধরনের ইতিহাস আছে বলেই কিন্তু আমরা বিল্ডিংটা করলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যা হয় আল্লাহ তাআলা যা করেন সব ভালোর জন্যই করেন। তো ওই টিনের ঘরটা কি করব, কখন কি হবে না হবে সেটা পরের ব্যাপার, সময় সাপেক্ষে বলে দেব আপনাদের। তো এখন আমি বলি যে গ্রামের জায়গা তো এটাতে অসুবিধা হয় না। তো লম্বা সামনে থেকে ঘরটা কিন্তু ছোট দেখা যায়, যে লম্বা পাশে থেকে কিন্তু অনেক বড়। তো যাই হোক, এখন ভাইয়াকে বলবো, ভাইয়া অবশ্যই আপনি পারবেন, হতাশ হবেন না। আপনি এখন থেকে স্টার্ট করবেন ব্যাংকে জমানো। 3 বছর 6 বছর এরকম ধরনের মেয়াদ আছে, আপনি ওই মেয়াদগুলোতে ব্যাংকে টাকা জমানো স্টার্ট করবেন এবং আপনি তার পাশাপাশিও মাঝে মাঝে আরও অতিরিক্ত টাকা যদি জমাতে পারেন জমাবেন। তবে আপনার কাছে নগদ অর্থ যদি 15-20 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি বাকি টাকা লোন নিয়ে এই ঘরটা করতে পারবেন। কারণ আপনি ধরে নেন যে এই ঘরটা পুরো কমপ্লিট করতে, টাইলস সহ শুরু করে সব কিছু কমপ্লিট করতে আপনার 30 লক্ষ টাকা চলে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু ঘরের কাজ প্রায় কমপ্লিটই ছিল, অল্প কিছু কাজ বাকি। আর আমরা আল্লাহর অনেক রহমত ভাই, আপনাদের ভালোবাসার দোয়ায় খুব একটা বেশি আমাদের ধাক্কা পেতে হয় না। সামান্য কিছু বকেয়া ঋণ আমাদের আছে, তো সেটা আল্লাহ যদি চান ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা পরিশোধ করব। খুব বড় ধরনের অর্থ কিন্তু আমরা এখানে লোন কিংবা বড় ধরনের অর্থ আমাদের বকেয়া নাই, সামান্য টুকটাক যেটা, এইটুকুই এখন আমাদের পরিশোধ করাটাই হয়েছে প্রথম লক্ষ্য।
তো যাই হোক কাপুমণি ভাইয়েরা, আমি আসলে আপনাদের এই বাড়িতে যখন আবার আসব তখন পুরোপুরি ভিডিও করে সুন্দর করে ভিডিওটা তুলে ধরবো যে কোথায় কোন পারপাস কত টাকা খরচ হয়েছে, রুমগুলো সুন্দর করে দেখাই দিব। তো আজকে অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।